বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসে ততই বিরোধী শিবিরের অভিযোগ ওঠে যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাদের অতি সক্রিয়তা নিয়ে। ইডির আইপ্যাক অভিযান এই বিষয়টাকে সামনে রেখে কিন্তু তৃণমূল কংগ্রেস একেবারে রাজনৈতিকভাবে তারা মাঠে নেমে পড়েছে। 5 বছর পর একটা মামলাতে ইডির তালে টনক নড়ল। ঠিক 2026-এ যখন বাংলার বিধানসভা নির্বাচন বাকি রয়েছে তখনই তদন্তকারী সংস্থার মনে পড়ল আসলে তৃণমূলের ক্যাম্পেনের ডিটেলস নিতে এসেছিল ইডি। সেই ডিটেলস বিজেপির কাছে পৌঁছে দেওয়াই ছিল টাস্ক, এমন অভিযোগ তৃণমূল করছে। যেখানে বিরোধী শক্তি যেখানে যাচ্ছে সেই জায়গায় বিজেপির তরফ থেকে এই জিনিসটা কিন্তু করা হচ্ছে বা প্রশাসন কিন্তু করছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস এতটা অ্যাগ্রেসিভলি খেলবে এসআইআর নিয়ে, এটা কিন্তু বিজেপি ভাবতে পারেনি, নির্বাচন কমিশন ভাবতে পারেনি। আইপ্যাক তার অফিসে এবং তার কর্ণধার বর্তমান প্রতীক জৈনকে হিট করা মানে ঘুরপথে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হিট করা। মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে বলা গেছে, তিনি বারবার বলেছেন যে অমিত শাহের অঙ্গুলি হেলনেই এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এসেছে। দোরগোড়ায় 26-এর বিধানসভা নির্বাচন, আর এই বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসে ততই বিরোধী শিবিরের অভিযোগ ওঠে যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাদের অতি সক্রিয়তা নিয়ে। আর আজকে সেই বিষয় নিয়ে আমাদের অ্যাকশন রিয়াকশানে আলোচনা করব এবং তার সাথে বিধানসভা নির্বাচন কেন্দ্রিক বিভিন্ন বিষয়ও থাকবে, কিন্তু মূল কেন্দ্রবিন্দুতে ইডির আইপ্যাক অভিযান। আর এই বিষয় নিয়ে আরও বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সিনিয়র জার্নালিস্ট সুচারু মিত্র। সুচারুদা, ইডির আইপ্যাক অভিযান তৃণমূলের তরফে কি মনে করা হচ্ছে যে কি কারণে ইডির এই হঠাৎ করে নির্বাচনের প্রাক্কালে এই অভিযানটা করতে হলো? না, একেবারে কারণটা খুব স্পষ্ট এবং তৃণমূলের শীর্ষ নেতৃত্ব সেই কারণ তারা খুঁজে বের করে ফেলেছেন। তৃণমূলের মতো করে রাজনৈতিক কর্মসূচি সাজাতে শুরু করে দিয়েছেন এবং তুমি যে কথাটা দিয়ে শুরু করলে ইডির আইপ্যাক অভিযান, এই বিষয়টাকে সামনে রেখে কিন্তু তৃণমূল কংগ্রেস একেবারে রাজনৈতিকভাবে তারা মাঠে নেমে পড়েছে। দেখো, একটা মামলাতে যে কোনো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে যদি দায়িত্বভার থাকে, তদন্তভার থাকে, সে তো তদন্ত করতেই পারে। কিন্তু এখানে শাসক দল তৃণমূল কংগ্রেস এই প্রশ্নটা রাখছে যে যেখানে এই কেসটা 2021 সালের যে মামলাতে ইডি আইপ্যাকের অফিসে ঢুকে গেল, মানে কাক ভরে বলা যেতে পারে, তখনও কারোর ঘুম কাটেনি, আইপ্যাকের অফিস সেভাবে ভর্তি নয়, তখন তারা ঢুকে গেলেন ইডি আধিকারিকরা। কিন্তু 2021 সালের এই ঘটনা, আর এইখানে আমরা দাঁড়িয়ে রয়েছি 2026-এ, মানে 5 বছর পর একটা মামলাতে ইডির তালে টনক নড়ল। যদি ইডির তৎপরতাই থাকতো বা সক্রিয়তাই থাকতো, একটি মামলা হওয়ার পর তাহলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তৎক্ষণাৎ 1 মাস 2 মাস বা 4 মাস বা 5 মাস বা 6 মাসের মধ্যে তদন্ত প্রক্রিয়া করত। বা সেই সময়ে আইপ্যাকের কর্ণধার কে ছিলেন? প্রশান্ত কিশোর। তা সেখান থেকে তাহলে তাদের তদন্ত প্রক্রিয়া শুরু হতো, সেখান থেকে তাদের তল্লাশি অভিযান শুরু হতো। সেই তল্লাশি অভিযান, সেই তদন্ত প্রক্রিয়া এতদিন তাহলে ওই চার দিয়ে, যারা মাছ ধরে না, প্রথমে চার দেয়, চার দিয়ে ছিপ নিয়ে বসে থাকে, কখন মাছের টোপ খাবে। তাহলে সেই টোপের অপেক্ষা কি ইডি আধিকারিকরা করছিলেন? কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কি 5 বছর পরে টনক নড়ল যে আইপ্যাকের অফিসে অভিযান করতে হবে? 21 সালের মামলা, 21 সালের কেস 2026 সালে এসে ইডি আধিকারিকরা তৎপরতা দেখাচ্ছেন। নিছকই তৃণমূল কংগ্রেস যেভাবে দেখা সেভাবেই দেখছে। তৃণমূল কংগ্রেস আসলে মনে করছে ইডি আধিকারিকরা খুঁজতে এসেছিলেন তৃণমূলের ক্যাম্পেনের স্ট্র্যাটেজি, তৃণমূলের ক্যাম্পেনের তালিকা, তৃণমূলের প্রচার কৌশল, তৃণমূলের কারা কারা কোথায় কোথায় কী প্রচারে থাকবে, কোন কোন জেলায় কবে কবে কীভাবে প্রচার হবে, কারা কারা প্রার্থী হতে পারেন, কারা কারা প্রার্থীর দাবিদার, তৃণমূল কাকে স্বচ্ছ ভাবমূর্তি বলে মনে করছে, এই সব কিছুকে হাতাতে এসেছিল ইডি আধিকারিকরা। এই চাঞ্চল্যকর অভিযোগ তৃণমূল কংগ্রেস করছে। না হলে 5 বছর পর একটা শুকিয়ে যাওয়া মামলাতে, যে মামলাতে 2021 সাল চলে গেল, 22 চলে গেল, 23 চলে গেল, 24 সাল চলে গেল, 25 সাল চলে গেল, ঠিক 2026, এবং ঠিক 2026-এ যখন বাংলার বিধানসভা নির্বাচন বাকি রয়েছে তখনই তদন্তকারী সংস্থার মনে পড়ল যে আইপ্যাকের অফিসে গিয়ে অভিযান করতে হবে, প্রতীক জৈনকে জিজ্ঞাসাবাদ করতে হবে, গুরুত্বপূর্ণ নথি লুকিয়েছে। 5 বছর ধরে মনে পড়ল।
এখানেই কিন্তু রাজনৈতিক অভিসন্ধির কথা আসছে এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ইডির এই ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে যে যদি তারা সক্রিয় হতেন যে কোনো মামলাতে, আজকে শুধু এই মামলায় বলে নয়, আরও অন্যান্য মামলার ক্ষেত্রেও দেখো ইডি কিন্তু সিবিআই কিন্তু তৎপরতার সঙ্গে লড়েনি। কখন তারা অ্যাগ্রেসিভ হয়েছে, কখন তারা তৎপর হয়েছে, যখনই একটা নির্বাচনের আবহ উঠেছে। মানুষ কিন্তু এগুলো বুঝে গেছেন। 2021 বিধানসভা নির্বাচনের সময় দেখবে একযোগে 54টা জায়গায় ইডির আধিকারিকরা তৃণমূলের নেতা মন্ত্রীদের বাড়িতে বাড়িতে তল্লাশি। তারপরে ফুটফল কি হয়েছে, তদন্ত প্রক্রিয়া কিভাবে এগিয়েছে। আচ্ছা, এ তো গেল। এর পরবর্তী সময়ের আরও অনেকগুলো বিষয় এসো, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু দেখা গেছে যে একটা নির্দিষ্ট নির্বাচন সময়কে টার্গেট করা হয়েছে। এক্ষেত্রেও তাই, এক্ষেত্রেও ইডি আধিকারিকরা যে আইপ্যাকের অফিসে অভিযান করলেন এবং তারপর আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সেখানে ছুটে যেতে দেখলাম, সেখানে কিন্তু যেটা স্পষ্টত তৃণমূল কংগ্রেস কিন্তু মনে করছে যে আসলে তৃণমূলের ক্যাম্পেনের ডিটেলস খুঁজতে এসেছিলেন ইডি আধিকারিকরা। এই ক্যাম্পেন ডিটেলস তারা পেয়ে গেলে কী হতো, ইডি আধিকারিকদের হাত ঘুরে সেই ক্যাম্পেন ডিটেলস পৌঁছে যেত বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে। পৌঁছে গেলে তৃণমূলের পাল্টা কৌশল তৈরি করা যেত। এই স্ট্র্যাটেজি তারা ভেবে রেখেছিলেন। আমি আবার বলছি, রাজনৈতিক বিশ্লেষকরা এর আগে শতাধিকবার বলেছেন, বিহার, দিল্লিতে যেভাবে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এসেছে পুশ পলিটিক্স করে, প্রেশার পলিটিক্স করে বাধ্য করা হয়েছে বিজেপি বিরোধী মুখ অরবিন্দ কেজরিওয়ালকে টানতে টানতে জেলে নিয়ে যাওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের রাজনীতির প্রেক্ষাপটটা কিন্তু একদম আলাদা এবং এখানে পুশ বা প্রেশার পলিটিক্স চলে না। এবং এখানকার মুখ্যমন্ত্রী যে হঠাৎ পৌঁছে যাবেন আইপ্যাকের অফিসে, এটা বোধহয় ইডি আধিকারিকরা আন্দাজ করতে পারেননি বলেই তাদের এই সার্চিং টিমে কোনো মহিলা কনস্টেবল ছিল না। থাকলে হয়তো তারা প্রতিরোধ গড়ে তুলতে পারতেন। যদিও মুখ্যমন্ত্রীর ফাইল নিয়ে বিতর্ক হয়েছে, তিনি আইপ্যাকের অফিসে সরাসরি ঢুকে গিয়ে বলেছেন এটা আমার ফাইল, আমি নিয়ে যাব। সেই নথি নিয়ে সেটা বিচারাধীন বিষয়, সেটা দেশের শীর্ষ আদালতে বিচার হবে, সে বিষয়ে মন্তব্যে যাচ্ছি না। কিন্তু ইডি আধিকারিকদের আসল উদ্দেশ্য কি, তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব বলছেন আসলে তৃণমূলের ক্যাম্পেনের ডিটেলস নিতে এসেছিল ইডি। সেই ডিটেলস বিজেপির কাছে পৌঁছে দেওয়াই ছিল টাস্ক, এমন অভিযোগ তৃণমূল করছে। আমরা এর আগেই দেখলাম যে অরবিন্দ কেজরিওয়ালের কথা বললে সেই সময় কিছুদিন আগেই দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় গেলেন 10 সদস্যের প্রতিনিধি দল নিয়ে, জ্ঞানেশ কুমারের সাথে বৈঠক হলো এবং বেরিয়েই বললেন দিল্লি যে ভুলটা করেছে, কেজরিওয়াল যে ভুলটা করেছে সেটা বাংলা করবে না, এবং সেটা হাতে নাতেই দেখতে পাওয়া গেল ইডি রেডের সময়। কিন্তু তারই পরবর্তী সময় যা কিছু দুদিন আগে যখন দিল্লিতে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল এই ইডি রেডের পরে স্বরাষ্ট্র দপ্তরের অফিসের সামনে অমিত শাহর বাড়ির সামনে যখন ধর্নায় নামলো, তখন কিভাবে টানতে টানতে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হলো। এর আগেও এই ছবি আমরা দিল্লিতে দেখলাম, যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় কয়েক লক্ষাধিক 100 দিনের জব কার্ড হোল্ডার যারা রয়েছে তাদেরকে নিয়ে গেল দিল্লিতে, তখন যখন আন্দোলন করলো মন্দিরমার্গ থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তুলে নিয়ে যাওয়া হলো। একের পর এক ঘটনাক্রমে যেখানে বিরোধী শক্তি যেখানে যাচ্ছে সেই জায়গায় বিজেপির তরফ থেকে এই জিনিসটা কিন্তু করা হচ্ছে বা প্রশাসন কিন্তু করছে। এই অভিযোগ কিন্তু বারবার করেছে মহুয়া মৈত্র বা আমরা যদি বলি শতাব্দী রায়, একাধিক নেতৃত্বরা রয়েছে, তাদেরকে টানতে টানতে নিয়ে যাওয়া হলো। কি বলবে এই বিষয়ে? প্রথমে বলি রিক, তুমি কি বর্ডার সিনেমাটা দেখেছো? বর্ডার সিনেমাতে তুমি দেখবে সানি দেওয়াল যখন ওই শেলিং করছে, শেলিং মানে তৎপরতা করছে, তার জওয়ানদেরকে বলছে প্রস্তুত হও, আমরা 120 ওরা 1000, আমাদেরকে লড়াই করতে হবে। আর ওপার থেকে তোমার নিশ্চয়ই একটা দৃশ্যপট মনে থাকবে যদি বর্ডার সিনেমাটা দেখে থাকো, একজন পাকিস্তানি সোলজার সে ট্যাঙ্কের ওপর দাঁড়িয়ে বলছে ভুন ডালো উসকো, মানে ধ্বংস করে দাও ওদের, ভুন ডালো। ঠিক আছে, ঠিক এখানেও তাই। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস এতটা অ্যাগ্রেসিভলি খেলবে এসআইআর নিয়ে, এটা কিন্তু বিজেপি ভাবতে পারেনি, নির্বাচন কমিশন ভাবতে পারেনি। জ্ঞানেশ কুমারকে বারবার প্রশ্নে জড়ানো, জ্ঞানেশ কুমারকে 5টা প্রশ্ন তৃণমূলের, জ্ঞানেশ কুমারকে ঘেরাও করার কর্মসূচি, এই যে লাগাতার তৃণমূল কংগ্রেস স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে যে কর্মসূচি করে চলেছে, এটা কোথাও না কোথাও বিচলিত করেছে ভারতীয় জনতা পার্টিকে। তাহলে তাকে চুপ করাতে গেলে কি করতে হবে? ভুঁদ ডালো তৃণমূলকে। এই ভুঁদ ডালো তৃণমূলকে করতে গিয়ে কি করতে হবে? তাহলে চলো আইপ্যাকে অভিযান করাও। পুরনো ফাইল খুললো, সেই ফাইলের ধুলো ঝেড়ে দেখা গেল এই মামলাটা, এইটা নিয়ে তোমরা নেমে পড়ো। সঙ্গে সঙ্গে ইডি আধিকারিকরা নেমে পড়লেন। এবং তুমি জেনে রাখো, যখন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কোনো অভিযান করে, দর্শকদেরও জানা দরকার,
তারা কিন্তু দিল্লির নির্দেশে কাজটা করে। দিল্লিতে একজন জয়েন্ট ডিরেক্টর পদমর্যাদার অফিসার থাকেন, তিনি অপারেশনটা অপারেট করেন। এবং তুমি দেখবে একদিকে লাউডন স্ট্রিটে প্রতীক জৈনের বাড়িতে অপারেশন চললো, একদিকে আইপ্যাকের অফিসে। অভিযানের কায়দাটাই এরকম হয়। যদি কোনো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা মনে করে কোথাও অপারেশন করাবে এবং তোমার সঙ্গে আমার কোনো লিঙ্ক আছে, তাহলে রিকের বাড়িতে একরকম টিম চলে যাবে, সুচারুর বাড়িতে একরকম টিম চলে যাবে। কিন্তু এই দুটো টিমই একযোগে অপারেশন শুরু করবে। আমি যদি তোমার বাড়িতে 6:45 টিম পাঠাই, আমার বাড়িতেও সকাল 6:45 টিম পাঠাবে। এবং এরা এই অপারেশন তখনই ক্লোজ করে যখন ওই জয়েন্ট ডিরেক্টর পদমর্যাদার অফিসার তিনি যখন বলবে যে অপারেশন ক্লোজড, তখনই তারা অপারেশন ক্লোজ করে। দেখো এক্ষেত্রেও দৃশ্যপটটা একেবারে সেম। লাউডন স্ট্রিটের বাড়িতে সেদিন বাইরে ঠিক করছে কলকাতা পুলিশের সিনিয়র অফিসিয়ালস, ভেতরে ইডির আধিকারিকরা। আইপ্যাকের অফিসেও তাই, ইডির আধিকারিকরা। এক্ষেত্রে তৃণমূলকে দমানোর জন্য, তৃণমূলকে মরালি ডাউন করে দেওয়ার জন্য তাদের যে স্ট্র্যাটেজি মেকিং সংস্থা আইপ্যাক, তার অফিসে এবং তার কর্ণধার বর্তমান প্রতীক জৈনকে হিট করা মানে ঘুরপথে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হিট করা। ওই যে বললাম ভুঁদ ডালো, এই ভুঁদ ডালো স্ট্র্যাটেজি নিতে গিয়ে এখন কিন্তু বড় বিপাকে পড়ে গেছে ইডি। যদিও আবার বলবো যে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিতর্ক রয়েছে, সেই বিতর্ক আদালতের বিচার্য বিষয়, যে ওই ফাইলে কী ছিল এবং মুখ্যমন্ত্রী ওই ফাইল তার ক্ষমতা বলে নিতে পারেন কি না। আইনের অনেক রকম ধারা আছে, তাতে বিচার্য বিষয়, আমরা বিচার করার কেউ নয়। কিন্তু এইটাই ঠিক যে বিরোধী রাজনৈতিক দলের কণ্ঠকে রোধ করে দাও। তৃণমূল কংগ্রেস কিন্তু এটাই মনে করেছে যে দেশের শীর্ষস্থানে থাকা, শাসন ক্ষমতায় থাকা দল চাইছে যে রাজ্যে বিরোধী দলকে দুর্বল করে দাও, তাহলে ডাবল ইঞ্জিনের সরকার আসবে। সেটা আনতে গেলে যা যা করার সেটাকে হাইয়েস্ট রেঞ্জে নিয়ে গিয়ে করতে হবে। সেই কাজটাই ইডি আধিকারিকরা করলেন। কিন্তু আবার তোমাকে বলবো, বিহারে যে স্টাইলে এসআইআর হয়েছে পশ্চিমবঙ্গে নয়। যেভাবে অরবিন্দ কেজরিওয়ালকে জেলে যেতে হয়েছে, এখানে সেই পলিটিক্স চলবে না। ফলে গোটাটাতে একটা রাজনৈতিক চক্রান্তের গন্ধ পাচ্ছে তৃণমূল কংগ্রেস, এবং তারা এটা নিয়ে থেমে নেই। এটাকে সামনে রেখেই তুমি জানো মমতা বন্দ্যোপাধ্যায় হাজরায় মিছিল করেছে। তৃণমূলের সাংসদদেরকে নির্দেশ ছিল যে দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বাড়ি বা তার দরবারের আগে এই ধরনের অবরোধ প্রতিরোধ করে তুলতে হবে। কারণ এই অপারেশন হওয়ার দুদিন আগেই বঙ্গ সফরে এসেছিলেন অমিত শাহ। মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে বলা গেছে, তিনি বারবার বলেছেন যে অমিত শাহের অঙ্গুলি হেলনেই এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এসেছে। ফলে দলনেত্রীর নির্দেশকে মাথায় রেখেই এই শতাব্দী রায় বা এই মহুয়া মৈত্ররা সেই বিক্ষোভ করতে গেছিলেন। এবং অবশ্যই সেখানে হয়তো আইনের কিছু ধারা রয়েছে, কারণ সেটা প্রোটেক্টেড প্লেস। কিন্তু তারা প্রতিবাদে গর্জে উঠতে গেছিলেন যে কেন আইপ্যাকের অফিসে এই অভিযান হবে, এই মৌলিক প্রশ্নকে রেখে। বিষয়টা এবার আরও পরিষ্কার হবে কটা দিন পরে গেলে, মামলাটাও শীর্ষ আদালতে উঠবে, আরও পরিষ্কার হবে। কিন্তু এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস কিন্তু বারবার একই কথা বলছে, আসলে ইডিকে পাঠানো হয়েছিল তৃণমূলের ক্যাম্পেল ডিটেলস সেটাকে হাতিয়ে নেওয়ার জন্য। সুচরিতা, আমার শেষ প্রশ্ন থাকবে তোমার কাছে, যে একদিকে ইডি অভিযান চলছে, আমরা দেখলাম বিভিন্ন জায়গায় ইডি যখন যায়, যে কথা বারবার বললে বিহারে এসআইআর, এখানে সেরকম এসআইআর হচ্ছে না। কিন্তু এসবের মধ্যে থেকেও যখন মুখ্যমন্ত্রী রাজপথে নামছেন সমস্ত সাংসদ বিধায়কদের নিয়ে, সেই সময় তার পরদিনই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলা। এবং এই ঘটনার সাথে আরেকটা ঘটনার কথাও বলবো, যখন বিরোধী দলনেতার কনভয়ে হামলা হচ্ছে, সেখান থেকে একটা ছবি উঠে আসছে যে বিজেপিরই একজন বুথ সভাপতি শুভেন্দু অধিকারীর যে সিআরপিএফ সিকিউরিটি রয়েছে তার দ্বারা আহত হচ্ছেন। এবং অপর দিকের কথা যদি বলি, রবিবার ব্যারাকপুর পার্থভৌমিক সাংসদ, সেখানে বিধায়ক রাজ চক্রবর্তী, প্রায় 500 জন বিজেপির নেতা কর্মীরা, যিনি গতবারে বিজেপির হয়ে প্রার্থী হয়েছিলেন 21-এর নির্বাচনে, তিনিও পর্যন্ত 500 জন নেতাকর্মীদের নিয়ে তৃণমূলে যোগ দিলেন। কোথাও কি ভাঙন দেখতে পাচ্ছে বিজেপিতে শুভেন্দু অধিকারী? ভাঙনের থেকে বড় কথা হচ্ছে ভারতীয় জনতা পার্টির কাছে যত সময় এগোচ্ছে, এই এসআইআর করে তো লাফিয়েছিল, এই এসআইআরই কিন্তু ভারতীয় জনতা পার্টির কাছে এবারের ভোটে যোজন যোজন তৃণমূল কংগ্রেসের থেকে পিছিয়ে যাওয়ার একটা কারণ হয়ে দাঁড়াবে বলে বিশ্লেষকরা মনে করছে। এবং এর পেছনে দেখা যাচ্ছে প্রচুর সনাতনী হিন্দু তারা বাদ পড়েছে। আমি এই ওয়ার্ডটা নিতে বাধ্য হলাম, তার কারণ তুমি চলে যাও মতুয়াগড়ে, চলে যাও হরিণঘাটা, চলে যাও রানাঘাট, চলে যাও রানাঘাট পূর্ব দক্ষিণ, চলে যাও গাইঘাটা, এই যে বেলটাতে মতুয়া সম্প্রদায়ের মানুষজন রয়েছেন,
13 লাখ মানুষ, কত 13 লাখ, সেই 13 লাখ মানুষ কিন্তু ভোটার তালিকায় জায়গা পাননি। পরে হয়তো তাদের রিহ্যাবিলিট করা হবে, কিন্তু এবারের নির্বাচনে তো তারা আর অংশ নিতে পারছেন না আপাতত। তাহলে এই 13 লাখ মানুষ তারা ভোট দিতে পাচ্ছেন না। এর একটা এফেক্ট বিজেপিকে মানে পেতে হবে। এরকম বহু জেলাতে এই এফেক্ট পেতে হবে। এটা যেমন একটা বাউন্স ব্যাক হয়ে গেল। দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে খুব কাঙ্ক্ষিতভাবেই এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির হয়ে লড়াইয়ের ময়দানে অন্যান্য নেতাদেরকে পেছনে ফেলে সবচেয়ে বেশি লড়ছেন শুভেন্দু অধিকারী, এটা ঠিক। তিনি সকালে কলকাতা, দুপুরে মেদিনীপুর, রাতে মুর্শিদাবাদ এটা করছেন, যে তুলনাপাতে বিজেপির অন্যান্য রাজ্য কমিটির নেতাদেরকে সেইভাবে দেখা যায় না। তাই শুভেন্দুর উপর আক্রমণ সবচেয়ে বেশি আকারে আসছে। তৃণমূলের একটা অংশের বড় ক্ষোভ তো রয়েছে, ফলে তারা পথে ঘাটে সেটা ক্ষোভ বা বিক্ষোভ দিয়ে তারা ভরিয়ে দিচ্ছেন। তো এটাই হচ্ছে এটা সার্বিক চিত্র। এই সার্বিক চিত্রটাকে তুমি এড়িয়ে যেতে পারো না। এবার তুমি এলে যে বিজেপির কর্মীর ধাক্কাধাক্কির বিষয়টা, দেখো শুভেন্দু অধিকারী জেড প্লাস ক্যাটাগরি নিরাপত্তা পান। তার এই মুহূর্তে যে সিআইএসএফ রয়েছে প্রায় সংখ্যাটা মানে 50-এর ওপর, ফলে এত বেশি সংখ্যক বাহিনী তাকে কর্ডন করে থাকে। সামান্য সংবাদ মাধ্যমে যেতে গেলে ধাক্কাপ্রাপ্ত হতে হয়, ফলে সেখানে কর্মী ধাক্কা খাবেনি, সেটা খুব স্বাভাবিক। কিন্তু তিনি লড়লেও বা এই চন্দ্রকোনাতে তার সঙ্গে যেটা হয়েছে নিশ্চয়ই গণতান্ত্রিকভাবে হয়তো ঠিক হয়নি। একজন দায়িত্বশীল বিরোধী দলনেতাকেও তার কাজ করার জায়গা দিতে হবে, যেহেতু তিনি মানে ইকুইভ্যালেন্ট টু মুখ্যমন্ত্রীর পদমর্যাদা, ফলে বিরোধী দলনেতার সম্মান সেই জায়গায় তিনি পাবেন। কিন্তু তার এই যে পরিস্থিতি, এটার কারণ কিন্তু ওই ইডির অভিযান, তৃণমূলের নেতাকর্মীদের ক্ষিপ্ত হয়ে যাওয়া, এবং এই গোটা বিষয়টা নিয়ে কিন্তু এখন রাজ্য রাজনীতি তোলপাড় হবে। মানে একদিকে যদি বিজেপির কাছে এসআইআর ভালো, এটা যদি হাতিয়ার হয়, তাহলে তৃণমূলের কাছে হাতিয়ার হবে ইডি সিবিআই লেলিয়ে দেওয়া নির্বাচনের সময় কেন। এই ইস্যু কিন্তু নির্বাচনে যথেষ্ট এফেক্ট ফেলবে এবং এসআইআর আবার পাল্টা এফেক্ট ফেলবে। ফলে তৃণমূলের কাছে এখন এক বস্তা ইস্যু এসে গেল, বিজেপির কাছে সেই মানে সমানুপাতিক হারে সেই ইস্যু নেই। ফলে এই শুধুমাত্র এসআইআর সিএ দিয়ে কতটা মানুষের মনকে ভুলিয়ে রাখতে পারবে শুভেন্দু অধিকারী এবং তার দল, সে বিষয়ে প্রশ্নচিহ্ন থাকছে। একদমই, বিভিন্ন ইস্যু বিভিন্ন সময় রাজনৈতিক মহলে আসছে এবং তারপরও বিভিন্ন জায়গা থেকেই এই ইস্যু ধরে রাখারও প্রশ্ন আসছে। কারণ এসআইআর ইস্যু আমরা বারবার বলেছি, যে সবার আগে ধরে রাখতে পারবে রাজনৈতিক ময়দানে, যে মাটি কামড়ে পড়ে থাকতে পারবে 26শে নির্বাচনে, তারাই ডিভিডেন্ড পাবে। এবং তৃণমূল মাটি কামড়ে পড়ে রয়েছে। বিরোধী দল বিজেপি তারাও প্রতিদ্বন্দ্বিতা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু কতটা পারছে সেটাই প্রশ্ন। এরকম বিভিন্ন খবর নিয়ে, বিভিন্ন আপডেট নিয়ে, রাজনৈতিক আপডেট নিয়ে নানান সময়ে আসবো আপনাদের সামনে। আজকের মতো বিদায় নিচ্ছে অ্যাকশন রিঅ্যাকশন থেকে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।